নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প তপ, আশুতোষ মুখোপাধ্যায় রচনা। মহিলাকে প্রথম দিন দেখে মনে হয়েছিল গল্প আছে। কথাটা সুবল মিশ্রকে বলেছিলাম। সুবল মিশ্র দেশ উড়িষ্যায়, বিদ্যালয় পশ্চিমবাংলায় তথা কলকাতায়, কর্মস্থল এই সুদূর ব্রহ্মপুত্রের দেশে। আমার সঙ্গে আলাপ এবং হৃদ্যতা ছাত্র জীবন থেকে। একই হোস্টেলে একই ঘরে থাকতুম। এখন সে পয়সাওয়ালা লোক, চা চালানের কারবারি। বছরে 4-5 কলকাতায় আসে, তাই যোগাযোগ আছে। আগে সে নিজে থাকতো উড়িষ্যায়, তার কর্মচারী থাকতো আসামে। বছর 3 হলো নানা কারণে সে নিজেই আসামে স্থায়ী প্রবাসী হয়েছে। সম্প্রতি আমি তার অতিথি। তার ডেরা থেকে 2 মাইল দূরে মাতৃকুটিরের মায়ের প্রসঙ্গে আমার ওই উক্তি যে তার কাছে এমন কৌতুকের ব্যাপার হবে জানতাম না। 2 দিন বাদে আবার যখন তাকে সঙ্গে করে এলাম মহিলার কাছে, তখন সে একঘর লোকের সামনেই আমাকে নাজেহাল করল। বলল, মা ভালো ডাক্তার, শুনেছি বাতাস টেনে রোগের গন্ধ পায়। আমাদের সাহিত্যিকও তেমনি আপনাকে দেখেই গল্পের গন্ধ পেয়েছে। সেদিন আপনাকে দেখে গিয়ে বলছিল গল্প আছে। ঘরে আমার পরিচিত যে কজন ছিল সুবল মিশ্রের সঙ্গে গলা মিলিয়ে তারা হেসে উঠল। ঘরে মা অর্থাৎ মহিলা কৃতির ছেলে আর ছেলের বউ ছিলেন। ছেলে আমাদেরই বয়সী। আগের দিনের আলাপে তাকে স্বল্পভাষী মনে হয়েছিল। সুবল মিশ্রর কাছে শুনেছি মহানন্দ ঘোষ অর্থাৎ ওই ছেলে কলকাতার নামকরা ব্যারিস্টারদের একজন। স্ত্রী পুত্র কন্যা নিয়ে বছরে 2 বার মায়ের কাছে আসেন, পুজোর ছুটিতে আর গরমের ছুটিতে। মায়ের ছেলে অন্তঃপ্রাণ, কিন্তু এ জায়গা ছেড়ে তিনি নড়তে চান না, তাই ছেলেকেই ছুটে আসতে হয়। সুবল মিশ্র শুনেছি এখানে বছর 15 আগেও ছোট বড় বাড়ি ছিল একটা। জায়গাটা এখনই নির্জন, এর থেকে অনেক বেশি ফাঁকা ছিল তখন। দেখতে দেখতে ছেলের প্রসার হয়েছে। উপার্জনে টাকা দিয়ে প্রথমেই তিনি এই ছিমছাম বাংলো প্যাটার্নের মাতৃকুটির স্থাপন করেছেন। শোনা যায় সেই পোড়ো বাড়িতে সকন্যা বৃদ্ধ থাকতেন। সে প্রায় 3 যুগ আগের কথা। শুধু মাতৃকুটির স্থাপন নয়, সুবল মিশ্রর মুখে শুনেছি মাতৃভক্ত এই ব্যারিস্টার ছেলে মায়ের নির্দেশে এখানকার গরিবদের হাসপাতালে কত টাকা দিয়েছেন, আর ব্রহ্মপুত্রের বন্যায় গ্রাম থেকে মানুষ বাঁচানোর জন্য কত সময় কত টাকা ঢেলেছেন ঠিক নেই। শুনে ভালো লেগেছিল। তবু প্রথম দিনের আলাপে ভদ্রলোকের বাকসংযম কিছুটা কৃত্রিম মনে হয়েছিল আমার। ওটুকু পয়সাওয়ালা নামকরা ব্যারিস্টারের মর্যাদার সঙ্গে যুক্ত ধরে নিয়েছিলাম। আর মনে হয়েছিল চেহারাখানা ভদ্রলোকের এখনো বহুজনের মধ্যে চোখে পড়ার মতোই নিখুঁত এবং সুন্দর। সেই কারণেও হয়তো একটু সচেতন এবং মিতভাষী। হাটে হাড়ি ভাঙার মতো করে সুবল মিশ্র মায়ের প্রসঙ্গে আমার মন্তব্য ফাঁস করার সঙ্গে সঙ্গে আজ এই নামী ব্যারিস্টার ভদ্রলোকের দৃষ্টিটা যেন আমার মুখের উপর থমকাতে দেখলাম কয়েক মুহূর্ত। শুধু তাই নয়, তার স্ত্রীটির চোখে মুখেও নীরব চাপা বিস্ময় দেখা গেল। আর এই কারণেই আমার আবারও মনে হলো গল্প আছে। মা হাসছেন মিটিমিটি। 60-এর কাছাকাছি বয়স এখন। বয়সকালে বেশ সুশ্রী ছিলেন বোঝা যায়। হাসিটুকু আরও কমনীয়। তার ওপর বুদ্ধির ছাপ। ঘরে আর যারা ছিল তার বেশিরভাগই ওষুধ প্রার্থী। কেউ ওষুধ নেবে, কারো বা পুরনো ওষুধ ফুরিয়েছে, এখন কি করবে জিজ্ঞাসা। মা একে একে তাদের বিদায় করলেন। কাউকে ওষুধ দিলেন, কাউকে বা বললেন অনেক ওষুধ খেয়েছ, আর কাজ নেই। সুবল মিশ্র বলে, মা পাকা হোমিওপ্যাথি ডাক্তার।
আগে যাদের পয়সা জুটত না, তারাই শুধু চিকিৎসার জন্য মায়ের কাছে এসে জুটত। অনেকের অনেক কঠিন ব্যায়ামও মায়ের ওষুধে ভালো হয়েছে নাকি। ওষুধে ভালো হয়েছে কি মায়ের কোনো রকম দৈব শক্তি আছে, সেই বিশ্বাসে বলা শক্ত। প্রচারের ভার তারাই নিয়েছে। অনেক দূর থেকে হামেশাই রোগী আসে এখন। আর শুধু অভাবী লোকই আসে না, পয়সাওয়ালা লোকও অনেক আসে। এসব ব্যাপারে বিশ্বাস বস্তুটা রোগের মতোই সংক্রামক বলা যেতে পারে। মা ডাক্তার কেমন জানি না, কিন্তু রীতিমতো শিক্ষিত যে তাতে সন্দেহ নেই। এই বসার ঘরে একটা আলমারি হোমিওপ্যাথি সংক্রান্ত নানা রকম বিদেশি বইয়ে ঠাসা। কোথাও কোনো নতুন বই আর ভালো বইয়ের সন্ধান পেলে তিনি ছেলেকে লেখেন, আর ছেলে দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক সে বই সংগ্রহ করে মাকে পাঠাবেন। সব সময় লিখতেও হয় না, ছেলে নিজে থেকেও কোনো নতুন বইয়ের সন্ধান পেলে মায়ের জন্য কিনে ফেলেন। সুবল মিশ্র ঘন্টার পর ঘন্টা বসে মাকে এইসব বই পড়তে দেখেছে, পড়ে পড়ে দাগ দিতে দেখেছে। মহিলাকে প্রথম দিনই আমার ভালো লেগেছিল, সকলেরই লাগে শুনি। তার হাসি মাখা চোখ দুটিতে সকলের জন্যই যেন স্নেহ সঞ্চিত, কথাবার্তা স্বচ্ছ স্পষ্ট। বড়লোকের স্ত্রী ছিলেন নাকি, আর মস্ত বড়লোকের মা তো বটেই। তার এরকম অনাড়ম্ব জীবনযাত্রা মানুষকে কাছে টানবে তার বিচিত্র কি। ছুটি ফুরলে ছেলে যখন সপরিবারে কলকাতা ফেরেন, তখনও তার মায়ের জন্য দুশ্চিন্তার কারণ নেই। তার মা এই 3-4 মাইল জোড়া গোটা এলাকার অজস্র লোকের মা। বাড়িতেও 12 মাস কটি দরিদ্র ছেলে থাকে, তাছাড়া কাজকর্ম করা লোকজন তো আছে। মহিলা বিধবা, কোড়া বা এমনি সাদা থান পড়েন না কখনো, সর্বদাই তসরের বা মুগের থান পড়েন। এও সুবল মিশ্রর মুখে শোনা। কতজনে কত দামি তাঁতের থান এনে মাকে প্রণাম করে যায়। মা সেসব গরিব দুঃখী বিধবাদের চুপি চুপি বিলিয়ে দেন। এমনি থান পড়তে দেখলেই নাকি তার ছেলের মুখ ভার হয়। অতএব ছেলে যেভাবে মাকে সাজিয়ে আনন্দ, সেইভাবেই সাজেন তিনি। ছেলের এই পছন্দের সঙ্গে আমি নিজেও দ্বিমত হতে পারিনি। সত্যি এই বেশে ভারী সুন্দর দেখায় তাকে। সামনে এলে প্রথমে মনে হয় না তিনি বিধবা। সূচি স্নিগ্ধ এই বেশ দেখলে দৃষ্টি প্রসন্ন হয়। ওষুধ প্রার্থী আর উপদেশ প্রার্থীদের বিদায় দিয়ে তিনি আমার দিকে ফিরলেন। সকৌতুকে নিরীক্ষণ করলেন একটু, তারপর বললেন, হ্যাঁ আছে তো গল্প, তুমি লিখবে? আমি অপ্রস্তুত। সুবল মিশ্রর পুলকিত বদন, নামী ব্যারিস্টার ছেলের মুখে বিড়ম্বনা গোপনের প্রয়াস, তার স্ত্রীর মুখে কৌতুক ব্যঞ্জনা। মা আবার বললেন, সেদিন তুমি চলে যাবার পর বৌমা বলছিল লেখক হিসাবে তোমার নাকি খুব নাম ডাক, তোমার অনেক গল্প উপন্যাস ওর পড়া। এখন তো দেখছি ও ঠিকই প্রশংসা করছিল, দিব্যি চোখ আছে। গল্প যে আছে সেদিন 1 ঘন্টা এখানে বসে তুমি বুঝলে কি করে? তামাশা করছেন কিনা বোঝা গেল না, কারণ সুবল মিশ্রর মুখে মহিলাটির হাসি কৌতুকের গল্প শোনা আছে। বললাম, আর লজ্জা দেবেন না। তিনিও হেসে উঠলেন। লজ্জা কি, অনুভব করার মতো চোখ আর মন আছে বলেই ধরে ফেলেছ, উল্টে বাহাদুরির কথা তো। হাসি মুখে তিনি ছেলের বইয়ের দিকে তাকালেন একবার, তারপর আবার বললেন, ওই বৌমাকে যদি ভালো মতো ধরতে পারো একটা গল্প পেয়েও যেতে পারো, তবে তোমাকে খুব সাবধানে লিখতে হবে। ও গল্প লিখতে না পারো, বাড়িয়ে বলতে ওস্তাদ। ছেলের বইয়ের নাম উর্মিলা, বছর 37-38 হবে বয়স। ইনিও মন্দ সুশ্রী নন, তবে তার রূপবান স্বামীটির তুলনায় কিছুই নয়, কিন্তু ভদ্রলোকের তুলনায় অনেক বেশি হাসিখুশি। এই গুণেরও একটা রূপ আছে। শাশুড়ির কথায় লজ্জা পেলেন হয়তো।
কিন্তু ঠিক দেখলাম কিনা জানি না। তার দিকে চেয়ে একটা চাপা উদ্দীপনার আভাসও চোখে পড়ল যেন। মায়ের হাসিমাখা দৃষ্টি এবারে ছেলের মুখখানা চড়াও করেছে। ও কি, তোর মুখ অত গম্ভীর কেন? পাছে মায়ের ঠুনকো মর্যাদায় ঘা পড়ে সেই ভয়ে বুঝি? এবারে ছেলে অপ্রস্তুত, হেসেই জবাব দিলেন, তোমার মর্যাদায় ঘা দিতে হলে একে কলম ছেড়ে অন্য কিছু ধরতে হবে। মাটি ছদ্মগাম্ভীর্যে তখনই আমার দিকে ফিরলেন। থাক বাবা, তোমার লিখে কাজ নেই। কোর্টে কাড়ি কাড়ি মিথ্যের ব্যবসা করে তো ও আগে থাকতেই ওর বউকে চাটুর রাস্তায় চালাতে চাইছে। আর কানাকড়িও সত্যি পাবে না তুমি। এরপর বৌমা বলে যদি কিছু, আমার কাছে যাচাই করে নিও। ফেরবার পথে সুবল মিশ্র বলল, আমার কেমন মনে হচ্ছে তুমি ঠিকই ধরেছ, মায়ের জীবনে কিছু একটা ব্যাপার আছে। মনে হচ্ছে কেন? মায়ের কথা শুনে আর ওই ছেলে আর ছেলের বইয়ের হাবভাব দেখে। একটু বাদে নিজে থেকে জানালো, মাকে এখানে স্কুলে সকলে ভালোবাসে, ভক্তি করে, আপদে বিপদে ছুটে আসে তার কাছে। মায়ের সর্বদাই হাসি মুখ আর সর্বদাই কিছু না কিছু কাজে ব্যস্ত। বিশেষ করে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি এলে তো কথাই নেই। যত হাসি খুশি তত ব্যস্ত। কিন্তু একদিন মায়ে সে এক অদ্ভুত মূর্তি দেখেছিল সুবল মিশ্র। কার মুখে শুনেছিল মায়ের একটু জ্বর ভাব হয়েছে, কিন্তু সমস্ত দিন দেখতে যাওয়ার ফুরসত মেলেনি। সময় হলো রাত 8টার পরে। শীতকাল তখন। ঘরের মধ্যে হাড়ে হাড়ে ঠোকাঠুকি। নেহাত দায়ে না ঠেকলে বাইরে কেউ বেরোয় না। কিন্তু সুবলের ভিতরটা কেমন খুঁতখুত করতে লাগলো। তার পরদিনই বড় লেনদেনের ব্যাপার আছে একটা। এর মধ্যে মায়ের শরীর খারাপ শুনেও যাওয়া হলো না বলে খুঁতখুতনি আরো বেড়েই গেল। শেষে আপাতমস্তক গরম পোশাকে নিজেকে মুড়ে সাইকেল আর টর্চ নিয়ে বেরিয়েই পড়ল সে। মা যদি ঘুমিয়ে পড়ে থাকেন, খবরটা তো নিয়ে আসতে পারবে। কিন্তু গিয়ে দেখে বাড়িতে যারা থাকে তারাই ঘুমোচ্ছে। বাইরের ঘরে কম্বল মুড়ি দিয়ে একজন চাকর বসে। চাকরটা জানালো মা তখনও পুজোর ঘর থেকে বেরোননি। কি খেয়াল হলো, পায়ে পায়ে সুবল ভিতরে ঢুকল। মায়ের বাড়িতে অন্দরমহল বলে কিছু নেই। ভিতরে আগেও 2-1 বার এসেছে। পুজোর ঘরের দরজার এক পাট খোলা। গিয়ে যে দৃশ্য দেখল ভুলবার নয়। গোবিন্দজির বিগ্রহের সামনে মা 2 হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, চোখ বোজা। সেই হাড় কাঁপানো শীতে মায়ের গায়ে একটা গরম জামা বা চাদর পর্যন্ত নেই। তসরে থানের আঁচলটা শুধু গায়ে জড়ানো। কিন্তু মা যেন পাথরের মূর্তি। একটু কাঁপছেন না, একটু নড়ছেন না। নিঃশ্বাস প্রশ্বাসও নিচ্ছেন কিনা খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না। সেই পাথরের মূর্তির 2 গাল বেয়ে অজস্র ধারে ধারা নেমেছে। হতবুদ্ধির মতো কতক্ষণ দাঁড়িয়েছিল সুবল মিশ্র খেয়াল ছিল না। কম করে 8 ঘন্টা হবে। ঠায় দাঁড়িয়ে সেই এক দৃশ্য দেখেছে সে। মায়ের সমস্ত দেহে কোনো অনুভূতি লেশমাত্র নেই, কেবল ওই নীরব নিঃশব্দ কান্না ছাড়া। কেঁদে কেঁদে মা বুঝি নিজেকে নিঃশেষে ক্ষয় না করে পর্যন্ত অমনি চোখ বুজে হাত জোড় করে গোবিন্দজির সামনে দাঁড়িয়েই থাকবেন। যেমন এসেছিল সুবল মিশ্র তেমনি নিঃশব্দেই ফিরে গেছে। মাতৃকুটিরে আমার আনাগোনা নৈমিত্তিক হয়ে দাঁড়ালো। মায়ের সঙ্গে কথা হয়। তিনি ব্যস্ত থাকলে ব্যারিস্টার মহানন্দ ঘোষের সঙ্গে গল্প করি। তার স্ত্রী উর্মিলার সঙ্গে কথাবার্তা গল্পগুজব আরও বেশি হয়। মা তাও এক এক সময় লক্ষ্য করেন আর মুখ টিপে হাসেন। কখনো বা জিজ্ঞাসা করেন, তোমার গল্প কত দূর এগোলো? গল্প এগোচ্ছে কিনা সেটা আমি জানি, আর উর্মিলা জানেন। একজনের জানার আগ্রহের সঙ্গে আর একজনের জানানোর আগ্রহ মিলেছে, কিন্তু সোজাসুজি আমি তাকে কিছু জিজ্ঞাসা করি না। তিনিও সরাসরি কিছু বলেন না। এই জানা আর জানানোর মধ্যে
কখনো স্পষ্ট, কখনো অস্পষ্ট, অথচ অনায়াসে একটা লুকোচুরি খেলা চলছে যেন। কথা প্রসঙ্গে কথা ওঠে, যেটুকু বললে চলে তিনি হয়তো তার থেকে একটু বেশি বলেন, আর যেটুকু শুনলে কৌতূহল মেটে আমি তার থেকে একটু বেশি শুনতে চাই। মাকে নিয়ে সত্যি কিছু লেখা হবে কিনা উর্মিলা নিঃসংশয় নন, কিন্তু আগ্রহ যে তারই সব থেকে বেশি সেটা সহজেই বোঝা যায়। কথার মাঝে থমকে সাগ্রহে জিজ্ঞাসা করেন, সত্যি আপনি লিখবেন নাকি কিছু? মৃদু হেসে ব্যারিস্টার সাহেব আমাকে সতর্ক করেছেন, লিখতে গিয়ে আপনি না মশাই ফ্যাসাদে পড়ে যান। মাকে যিনি চেনাচ্ছেন আপনাকে, তিনি নিজেই কিন্তু অন্ধ। উর্মিলা হাসি মুখে রাগ করেছেন, বেশ, তুমি তাহলে ভদ্রলোককে সাহায্য করো না একটু, মা তো পারমিশন দিয়েইছেন। হাসির মধ্যে মহানন্দ ঘোষকে অন্যমনস্ক হতে দেখেছি। একটু চুপ করে থেকে বলেছেন, মানুষের ভিতরটা বড় বিচিত্র ব্যাপার, কখন কোন ছোঁয়া লেগে কী কাণ্ড যে ঘটে যায়। আমার এই মাকে দেখা আকাশ দেখার মতোই সহজ, কিন্তু চেনা বড় কঠিন। কথা কটা বলে আত্মস্থ হয়ে হেসেছেন, আবার বলেছেন, জোড়া অন্ধের হাতে পড়ার থেকে এক অন্ধের হাতে পড়াই নিরাপদ আপনার পক্ষে। তবু কথা প্রসঙ্গে হোক বা জ্ঞাতসারেই হোক, সাহায্য তিনিও করেছেন আমাকে। যেটুকু আমি পেয়েছি তাই দুর্লভ মনে হয়েছে। ছুটি ফুরোতে ব্যারিস্টার সাহেব সপরিবারে কলকাতা রওনা হয়ে গেলেন। আমার আরও আগে ফেরার কথা ছিল। শিগগিরই ফিরব শুনে তারাও সাগ্রহে আমাকে তাদের সঙ্গী হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমার কবে যাবার সময় হবে যে শুধু আমিই জানতাম। তারা চলে যাবার ঠিক 4 দিন বাদে সন্ধ্যার পর আমি মায়ের কাছে এলাম একা। মা তখন পুজোর ঘরে যাবেন বলে পা বাড়িয়েছেন। আমাকে দেখে দাঁড়ালেন। সুবল বলছিল, তুমি 2-1 দিনের মধ্যে চলে যাচ্ছ? হ্যাঁ, কাল যাব ভাবছি। মা সাদা মনে বললেন, তাহলে তো নন্দদের সঙ্গে গেলেই পারতে, এত পথ একা একা যেতে কষ্ট হবে। আপনার জন্যেই থেকে গেছি। আপনি বলেছিলেন লেখা যাচাই করিয়ে নিতে। মায়ের মুখে প্রথমে বিস্ময়, পরে কৌতুক মাধুর্যে নীরব বিন্যাস দেখলাম আমি। তার চোখে হাসি, মুখে হাসির আভাস। সত্যি লিখেছ নাকি? আমি মাথা নাড়লাম, সত্যি। আচ্ছা, এসো। আমাকে সঙ্গে করে সোজা পুজোর ঘরেই ঢুকলেন তিনি। তার আসন পাতাই ছিল। অদূরে আর একখানা আসন পেতে দিলেন। বসো, এখানে বসে শুনি কি লিখেছ। আমি যা লিখেছি সেটা আর যাই হোক চমকপ্রদ গল্প কিছু নয়, হৃদয়ে চিত্র বলা যেতে পারে, তবে বিচিত্র বটে। আমি পড়ছি। বাহুল্যবর্জিত খুব সংক্ষেপে আঁকা চিত্র। অদূরের আসনে বসে মা নিষ্পলক আমার মুখের দিকে চেয়ে শুনছেন। ঘটনার প্রথম পটভূমি এইখানেই। এই মাতৃকুটিরের জায়গায় যে ভাঙা বাড়ি ছিল সেখানে বাড়িতে থাকতেন বৃদ্ধ দ্বিজেন গাঙ্গুলি আর তার মেয়ে মনোরমা। বয়স হিসেব করলে দ্বিজেন গাঙ্গুলিকে প্রৌঢ় বলা যেত। অবসাঙ্গ রোগী তিনি, অকালে বার্ধক্য এসেছে। কলেজের খাতায় মনোরমার নাম ছিল, কিন্তু যেতে কমই পারতেন। প্রথম বাধা বাপের ব্যাধি, দ্বিতীয় বাধা মেয়ের রূপ, তৃতীয় বাধা তার মেজাজ। রূপের কারণে স্থাপকদের অত্যাচার, আর মেজাজের কারণে প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব। অসচ্ছল ঘরে রূপের প্রতি মানুষের লোভ বেশি অশালীন হয়ে উঠতে চায়, আর সেই রূপের ওপর মেজাজের ছটা দেখলে তাদের আচরণ আরও বেশি ক্রূর হয়। মনোরমা কলেজে যাওয়া ছেড়েই দিয়েছিলেন প্রায়। এইটুকু পড়েই আমি মায়ের দিকে তাকিয়েছিলাম। তার মুখ নির্লিপ্ত, ভাবলেশ শূন্য। ওই ভাঙা বাড়িতে নতুন একজনের পদার্পণ ঘটল একদিন। কলকাতার প্রেমানন্দ ঘোষ, সবে ল ফাইনাল দিয়েছেন।
অন্তরঙ্গ বন্ধু এবং সহপাঠী রণদা চ্যাটার্জির সঙ্গে আসামে বেড়াতে এসেছেন। রণদা চ্যাটার্জির বাবার তখন আসামে কর্মস্থল। বন্ধুকে সঙ্গে করে রণদা চ্যাটার্জি গাঙ্গুলি কাকাকে দেখতে এসেছেন। পাড়ার সম্পর্কে কাকা। কাকার অন্যান্য জ্ঞাতিবর্গরা এখনও তাদের পাশের বাড়িতে থাকেন। এক গাঙ্গুলি কাকাই শুধু সকলের সংস্রব ছেড়ে ওই বাড়িতে বাস করছেন ওই মেয়ের জন্মের আগে থেকে। আত্মীয় পরিজনের সঙ্গে তার পোষায়নি, কিন্তু বাড়ি ছাড়লেও রণদা চ্যাটার্জির বাবার সঙ্গে প্রীতির সম্পর্ক ছিল। সেই সুবাদে হৃদয়তা এবং যাতায়াত। রণদা চ্যাটার্জি গাঙ্গুলি কাকাকে দেখলেন এবং তার শয্যার পাশে বসে সুখ দুঃখের কথা কইতে লাগলেন। প্রেমানন্দ ঘোষ বাড়ির আর একজনকে দেখলেন বার কয়েক এবং দেখে সারাক্ষণ বোবা হয়ে বসে থাকলেন। সকলের অগোচরে দু চোখ তার এই ভাঙা বাড়ির আনাচে কানাচে উকি ঝুঁকি দিতে লাগল। যাকে এই ঘরের মধ্যে দুই একবার দেখেছেন তাকে আবার দেখার জন্য তার নির্বাক দৃষ্টি থেকে থেকে উসখুস করে উঠতে লাগল। দ্বিজেন গাঙ্গুলি প্রেমানন্দ ঘোষের নামধাম, লেখাপড়া ইত্যাদি খোঁজখবর নিলেন। প্রেমানন্দকে লক্ষ্যও করলেন ভালো করে। লক্ষ্য অনেকেই করে থাকে। অমন সুন্দর চেহারা শতেকে চোখে পড়ে না। যেমন গায়ের রং, তেমনি উঁচু লম্বা, তেমনি স্বাস্থ্য। দেখে দু চোখ হঠাৎ চকচক করে উঠল দ্বিজেন গাঙ্গুলির। এরপর বার কয়েক মেয়েকে তিনি ঘরে ডাকলেন চা জলখাবার দেবার জন্য, পেয়ালা নিয়ে যাবার জন্য, মশলা দিয়ে যাবার জন্য। তারপর রণদার উদ্দেশ্যে অনুযোগ করলেন, আমাকে একটি ভালো ছেলে দেবার জন্য কলকাতা তোমাকে চিঠি পর্যন্ত লিখেছি, কিছুই তো করলে না। এদিকে আমার এই হাল, কবে আছি কবে নেই। আর সুযোগ পেয়ে বাজে লোকে হামলাও করে। দুর্ভাবনায় আমি ঘুমোতে পারি না জানো। বাড়ি থেকে বেরিয়ে রণদা চাটুর্যে প্রেমানন্দে জেরায় পড়লেন, মেয়ের জন্য ভদ্রলোক আসলে তোমাকেই চান বোধ হয়। না, কেন? তুমি দুর্লভ? না, ওই মেয়ে আমার দুর্লভ। মেয়ে রাজি হলে সকলের অমতে বিয়ে করতুম। আশ্চর্য, মেয়ে রাজি নয়? প্রস্তাব দিইনি কখনো, দিলেও রাজি হবে না। মেয়ের দোষের মধ্যে মেজাজ গড়া। কেন রাজি হবে না? তুমি যোগ্য নও? একটু বেশি যোগ্য বলে। মনোরমা বামুনের মেয়ে নয়, কায়স্থ। তোমার পছন্দ হয়ে থাকে তো বলো, দ্বিজেন কাকা আকাশে চাঁদ হাতে পাবেন। প্রেমানন্দ ঘোষের হৃৎপিণ্ডটা হঠাৎ লাফিয়ে উঠেছিল বুঝি। স্তব্ধ বিস্ময়ে জিজ্ঞাসা করেছেন, মেয়েটা তাহলে তোমার দ্বিজেন কাকার মেয়ে নয় বলছো? না, তবে মেয়ের থেকে ঢের বেশি। রণদা চ্যাটার্জি এরপর খোলাখুলি বলেছেন সব, কারণ তিনি অনুমান করেছেন মনোরমার রূপ দেখে বন্ধুর মাথা ঘুরেছে। আবার বন্ধু রূপ দেখে ওদেরও মাথা ঘোরা বিচিত্র নয়। নইলে গাঙ্গুলি কাকা অত আগ্রহ নিয়ে খোঁজ খবর করছিলেন কেন? যা তিনি নিবেদন করলেন তার ইতিবৃত্ত সংক্ষিপ্ত, কিন্তু জটিল একটু। বয়সকালে দ্বিজেন গাঙ্গুলি ভয়ানক বেপরোয়া ছিলেন, আর তার চরিত্রেরও দুর্নাম ছিল। মদ গাঁজা খেতেন, গান বাজনা করতেন। পৈতৃক জমিদারির আয় ছিল, তাতেই চলে যেত। আজকের এই ব্যাধিও সে সময়ের অপচয়ের ফল বলেই অনেকে সন্দেহ করেন। এক বড়লোকের মেয়েকে মনে ধরেছিল তার, তাকে সত্যিই ভালোবাসতেন। মেয়েটি ঘৃণা করতেন তাকে, কিন্তু তার গান পছন্দ করতেন। সেই বাসনায় মোহগ্রস্ত। মেয়ের দাদার বন্ধু ছিলেন গাঙ্গুলি কাকা, তারা কায়স্থ। তবু সেই মেয়েকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছিলেন তিনি। ফলে মর্মান্তিক বিচ্ছেদ। গাঙ্গুলি কাকার বাড়িতেও এ নিয়ে গঞ্জনা লাঞ্ছনা।
সব বাধা উপেক্ষা করে ওই মেয়েকে নিয়ে পালানোর ষড়যন্ত্র সম্পূর্ণ করেছিলেন। কিন্তু মেয়েটি টের পাওয়ার ফলে ষড়যন্ত্র বানচাল, আর তা প্রকাশ হবার ফলে গাঙ্গুলি কাকার অদৃষ্টে দ্বিগুণ লাঞ্ছনা। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেল। বড়লোকের বাড়িতেই বিয়ে হলো, অনেক দূরে, আসামের বাইরে। আত্মীয় স্বজনদের ছেড়ে গাঙ্গুলি কাকা এই বাড়িতে এসে আস্তানা নিলেন, আর আত্মঘাতী আনন্দে অপচয়ের পাঁকে ডুবতে লাগলেন। বছর দেড়েক বাদে সকালে ঘুম ভেঙে দেখেন তার শয্যার একধারে 1.5 মাসের একটি মেয়ে ঘুমোচ্ছে। রাতে নেশার ঘোর কাটেনি কিনা বুঝলেন না। চোখ কচলে আবার দেখলেন, সত্যি মেয়ে একটা। রাতে ঘরের দরজায় কপাট খোলা রেখে শোন তিনি। কোন বাড়ির মেয়ে, কে কখন এসে রেখে গেল। মেয়ের হাতে বাঁধা একটি ভাঁজ করা কাগজ চোখে পড়ল। তাড়াতাড়ি সুতোটা ছিঁড়ে নিয়ে খুললেন সেটা। ছোট্ট চিরকুট। দয়া করে রেখো ওকে, নিরুপায় হয়ে তোমার আশ্রয়ে রেখে গেলাম, কেউ জানবে না। মণিমালা। সে মেয়ের নাম মণিমালা। গাঙ্গুলি কাকা হতভম্ব। অনেক ভেবে একসময় মণিমালার বাপের বাড়ি গেলেন। জিজ্ঞাসাবাদ না করেও বুঝলেন সেখানে কেউ তার খবর রাখে না। ভাবতে ভাবতে গাঙ্গুলি কাকা ফিরে এলেন। এর ঠিক 3 দিন বাদে কাগজে মণিমালার আত্মহত্যার খবর বেরোল। তার নাকি মাথা খারাপ হয়েছিল। আত্মহত্যা করার আগে নিজের মেয়েকেও হত্যা করে গেলেন লিখেছেন। কিন্তু সেই শিশুর দেহের কোনো সন্ধান মেলেনি। কেন এরকম একটা ব্যাপার ঘটল সেই রহস্য আজও অগোচর। ঘরে একটা শিশু পুষছেন। 6 মাসের মধ্যেও গাঙ্গুলি কাকা সেটা বাইরে কাউকে জানতে দিলেন না। পরে সকলে জানল গাঙ্গুলি কাকারই মেয়ে। কোথায় কি কাণ্ড করে বসেছিলেন এ তারই ফল। সে শিশুকন্যা এই মনোরমা। গাঙ্গুলি কাকার বাড়িতে প্রেমানন্দ ঘোষের যাতায়াত বেড়েছে। পরে সেটা দুবেলায় দাঁড়িয়েছে। মনোরমাকে যত বেশি দেখেছেন তিনি তত বেশি নিজেকে হারিয়েছেন। হারাবার নেশাতে আবার ছুটে এসেছেন। কিন্তু ভিতরে দুশ্চিন্তার অন্ত নেই তার। রক্ষণশীল পরিবার তাদের। বাপ সাধারণ উকিল। চেহারার জোরে ছেলে দেখে শুনে শাসালো মুরব্বি ধরবে। ঘরে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা আসবে, সেই আশায় আছেন। অতএব দুর্ভাবনার কারণ বই কি তার। কিন্তু দ্বিজেন গাঙ্গুলির বাড়ি এলে তার সব ভাবনা চিন্তার নিঃশেষে তলিয়ে যায়। দুনিয়ার বিঘ্ন ঠেলে সরিয়ে ওই মেয়েকে ঘরে নিয়ে তুলতে চান তিনি। ফেরার 10 আগে ঘোষণা করলেন মনোরমাকে বিয়ে করবেন। শুধু তাই নয়, একেবারে বউ নিয়ে কলকাতায় ফিরবেন। এর প্রস্তাবে আপত্তি একমাত্র রণদা চ্যাটার্জি তুলেছিলেন। সেটা ঠিক হবে না, আগে বাবা মাকে জানানো দরকার। প্রেমানন্দ বলেছেন তাহলে বিয়ে হবে না, তারা রাজি হবেন না। অন্য কেউ হলে আপত্তি করতেন, কিন্তু দ্বিজেন গাঙ্গুলি সেই চরিত্রের মানুষ যিনি অন্য কারো মতামত বা অনুমোদনের গুরুত্ব দেন না। তিনি শুধু জিজ্ঞাসা করেছেন প্রেমানন্দ মেয়ের সম্পর্কে বিস্তারিত জানেন কিনা, আর বিয়ে করলে আর কিছু যে প্রাপ্তির আশা নেই তাও তিনি স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। উকিলের ছেলে প্রেমানন্দ টাকা চেনেন, টাকার প্রতি তার টানও আছে, কিন্তু তখন সমস্ত চিন্তা তার একটাই। বলেছেন আর কিছু তিনি আশা করেন না। বিয়ে হয়ে গেল। এমন অনাড়ম্বর বিয়ে প্রেমানন্দ কল্পনাও করতে পারেন না। তবু তখনকার মতো আত্মবিহ্বল তিনি। মনোরমাকে নিয়ে যেদিন কলকাতায় রওনা হবেন তার আগের দিন রাত্রিতে দ্বিজেন গাঙ্গুলি মানুষটিকে সত্যি চেনা গেল। মনোরমাকে তিনি আদেশ দিলেন ভারী কাঠের সিন্দুকটা খুলতে, আর তার ভিতরে একটা উপুড় করা
বড় হাড়ির মধ্যে যে শাড়ি জড়ানো বড় পুটুলিটা আছে সেটা নিয়ে আসতে। নির্দেশ পালন করা হলো। পুটলি খুলতে চক্ষু স্থির প্রেমানন্দ ঘোষের। একরাশ পুরনো ধাঁচের সোনার গয়না। দ্বিজেন গাঙ্গুলি বললেন, 20 বছর আগের 25,000 টাকার গয়না এখানে। এখন এর দাম কম করে 35,000 হবে। খুব সাবধানে নিয়ে যাও। প্রেমানন্দ হতভম্ব। সত্যি দেখছেন বা সত্যি শুনছেন কিনা সে সংশয়। দ্বিজেন গাঙ্গুলি আবার বললেন, এসবই ওর। পাছে গয়নার লোভে কেউ ওকে বিয়ে করতে চায়, সেজন্যে বলিনি। 1.5 মাস বয়সে ওর মা শুধু ওকে রেখে যায়নি, ওর মাথার কাছে এই পুটলিটা রেখে গেছিল। কলকাতা। প্রেমানন্দের বাবা মা বা আত্মীয় পরিজন কেউ এ বিয়ে ক্ষমার চোখে দেখেননি। বউ রূপসী সেটা সকলেই দেখেছেন। এমন রূপ সচরাচর চোখে পড়ে না। কিন্তু এই রূপের পেছনে কাঁটার ছায়াও দেখেছেন সকলে। এমন রূপসী মেয়েকে এভাবে কে গছিয়ে দেয়? যে লোক ছেলের বাপ মায়ের অনুমতি না নিয়ে এভাবে মেয়ে পার করল, সে লোককে ভালো বলা যায় কেমন করে? আর ভালো না হলে তারই আশ্রয়ে ছিল যখন, এ মেয়েই বা কেমন? প্রেমানন্দ নিজের বাড়িতে চোরের মতো কাটালেন কিছুদিন। উত্তেজনা একটু থিতিয়ে আসতে সব খুলে বলে মাকে বোঝাতে চেষ্টা করলেন তিনি। ফল তাতে আরও বিপরীত হলো। মাটা কেন আত্মহত্যা করল? মায়ের স্বভাব চরিত্র কেমন ছিল? একজন পরপুরুষের বাড়িতে মেয়ে ফেলে রেখে গেল কেন? যাক, বাড়ির কর্তা 35,000 টাকার গয়না পাওয়া গেছে শুনে শেষ পর্যন্ত তেজ্যপুত্র করলেন না ছেলেকে। মোট কথা, ওই গয়না ছাড়া আর কিছুই পছন্দ হলো না প্রেমানন্দ বাবা মায়ের। তবু মনোরমা যতদিন মুখ বুজেছিলেন একরকম কেটেছে। মুখ খুলতেই গণ্ডগোল শুরু হলো। 2 মাস না যেতে বইয়ের এক এক সময় উগ্র মূর্তি দেখে বাড়ির মানুষেরা তাজ্জব। অন্যায় কিছু কানে এলে মনোরমা ফুঁসে ওঠেন। আর কানে তো হরদমই আসছে। বউ সহ্য করে না বলে প্রেমানন্দ বিরক্ত, কখনো বা ক্রুদ্ধ। তারও ফল বিপরীত। কাপুরুষের মতো স্বামী অত্যাচারের প্রশ্রয় দেয় বলে তার ওপরেও এক এক সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোরমা। বইয়ের সাহস আর স্পর্ধা দিনে দিনে অসহ্য হয়ে উঠতে লাগলো শ্বশুর শাশুড়ির। উঠতে বসতে চলতে ফিরতে তারা সাহস দেখেন, স্পর্ধা দেখেন। কথার জবাবে কথা বললে রাগে সাদা হয়ে ওঠেন তারা। আর সব কিছুর অবধারিত গঞ্জনার ঝাপটা এসে পড়ে প্রেমানন্দর ওপর। বেচারা নতুন উকিল, প্রসারের চেষ্টায় মাথা ঘামাবেন কি, বাড়ির অশান্তিতে নাজেহাল। ফলে বইয়ের ওপরে ক্রোধে আরক্ত হয়ে ওঠেন তিনি। এদিকে রণদা চ্যাটার্জি ঘন ঘন বাড়িতে আসেন আজকাল। তার সঙ্গে অমন দেমাকি আর অতিরাগী বইয়ের সম্প্রীতি একটুও সুনজরে দেখেন না শ্বশুর শাশুড়ি। ওদিকে এই একমাত্র মানুষকে বেশ সমীহ করতে দেখে প্রেমানন্দ নিভৃতের চিন্তাও বিকৃত রাস্তায় চলতে শুরু করল। মনোরমা রাজি হলে জাত বর্ণের বাধা বা বাপ মায়ের আপত্তি তুচ্ছ করেও বিয়ে করতে আপত্তি ছিল না রণদার। এ তো তার নিজেরই মুখেই শুনেছেন। সামনাসামনি বন্ধুর সঙ্গে কোনো বিবাদের সূচনা হলো না বটে, কিন্তু অশান্তির আগুন ধিকি ধিকি জ্বলতেই থাকল। শেষে তুচ্ছ কারণে দপ করে জ্বলে উঠল একদিন। কোন এক নিকট আত্মীয়র বাড়িতে পৈতের নেমন্তন্ন ছিল সকলের। প্রেমানন্দ সকালে উঠেই সেখানে চলে গেছেন। বউকে নিয়ে শ্বশুর শাশুড়িরও সকাল সকালে যাওয়ার কথা, কিন্তু মনোরমা জানালেন তার শরীর ভালো না, তিনি যাবেন না। বউ 7 মাস অন্তঃসত্ত্বা, শরীর ভালো নাও থাকতে পারে। শ্বশুর শাশুড়ি তার আপত্তিতে কান দিতে চাইলেন না, হুকুম করলেন যেতে হবে। মনোরমা শ্বশুর শাশুড়িকে জানালেন
তার যাওয়া সম্ভব হবে না। ছুটির দিন, এর একটু বাদে রণদা এলেন গল্প করতে। শ্বশুর শাশুড়ি দেখলেন বউ তার সঙ্গে দিব্যি কথাবার্তা কইছে। নেমন্তন্ন বাড়িতে এসে ছেলেকে ডেকে তার বাবা নিজেদের অপমানে ফিরিস্তি দিলেন। আর রণদার সঙ্গে বসে বউ গপ্পসপ্প করছে জানিয়ে তাকে বললেন বউকে নিয়ে আসতে। মাথার মধ্যে অগ্নিকাণ্ড শুরু হলো প্রেমানন্দর। ট্যাক্সি হাঁকিয়েই বাড়ি ফিরলেন তিনি। এসে অবশ্য দেখেন বউ একাই আছে। তবু যা মুখে আসে তাই বলে গালাগালি করলেন। রণদাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না এ কথাও ঘোষণা করলেন। আর বিয়ে 9 মাসের মধ্যে জীবনটা যে তার অশান্তিতে জ্বলে পুড়ে খাক হয়ে গেল, সরসে তাও বারবার বলতে বাকি রাখলেন না। মনোরমা জিজ্ঞাসা করলেন, অশান্তি শেষ হবে কেমন করে? ক্রুদ্ধ গর্জনে প্রেমানন্দ জবাব দিলেন, শ্মশানে নিয়ে গিয়ে তোমাকে চিতায় শুইয়ে দিতে পারলে, বুঝলে? সেই রাস্তা করে দিতে পারো? মনোরমা দুই চোখেও তেমনি জ্বলন্ত আক্রোশ আর বিদ্বেষ। জবাব দিলেন না। প্রেমানন্দ চিৎকার করে উঠলেন, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে কি না জানতে চাই। মনোরমা বললেন, না। প্রেমানন্দ চলে গেলেন। আর ফিরে এসে এর শেষ দেখবেন বলে গেলেন। কিন্তু সন্ধ্যায় ফিরে এসে বউকে আর বাড়িতে দেখলেন না কেউ। মনোরমা নেই, তার বড় ট্রাঙ্কটাও নেই। বাড়ির মানুষেরা স্তম্ভিত। 2 মাস বাদে আসাম থেকে দ্বিজেন গাঙ্গুলির টেলিগ্রাম এলো, মনোরমা মারা গেছে। ব্যাস, বিয়ের 11 মাসের মধ্যে একটা অধ্যায় শেষ। প্রেমানন্দ জানেন না ছেলে হতে গিয়ে মারা গেল কি আর অন্য কারণে। মনোরমার মা মণিমালা আত্মহত্যা করেছিলেন, মেয়েও তাই করল কিনা কে জানে। বইয়ের জন্য এ বাড়িতে শোক করার কেউ নেই। সংবাদের 1 ঘন্টার মধ্যে প্রেমানন্দর বাবা ছেলেকে ডেকে জিজ্ঞাসা করেছেন, যাবার সময় বৌমার সবকটি গয়না তো গুছিয়ে নিয়ে গেছে, সেগুলির কি হবে? এরপর রণদাকেও ডেকে গয়নার কথা বলেছেন তিনি। জিজ্ঞাসা করেছেন, যাতায়াতের খরচ দিলে আসামে গিয়ে রণদা সেগুলি নিয়ে আসতে পারেন কিনা। রণদা চ্যাটার্জি মাথা নেড়েছেন, পারেন না। অগত্যা দিন 15 বাদে তিনি বইয়ের গয়না চেয়ে অদেখা দ্বিজেন গাঙ্গুলি নামে চিঠি দিয়েছেন একখানা। জবাব মেলেনি। প্রেমানন্দ ঘোষের ধাক্কা সামলাতে খুব বেশি সময় লাগেনি। গয়নার কথা শেষে তারও মনের তলায় উকিঝুঁকি দিয়েছে। মাস 4 বাদে দ্বিজেন গাঙ্গুলির নামে শেষে তিনিও চিঠি দিয়েছেন একখানা। লিখেছেন তার নির্দেশ পেলে বইয়ের গয়না আনতে লোক পাঠাবেন, না নিজেই যাবেন। নির্দেশ পাননি, জবাব আসেনি। পরে জবনিকা উঠেছে 25 বছর বাদে। অ্যাডভোকেট প্রেমানন্দ ঘোষ বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বাইরে জায়গা জমি কিনেছেন, ব্যাংকে প্রচুর টাকাও জমিয়েছেন, কিন্তু মনে শান্তি নেই। সুমিত্রাকে বিয়ে করেছিলেন বইয়ের মৃত্যু সংবাদ আসার 6 মাসের মধ্যে। সে সময়ে নামকরা সিনিয়রের মেয়ে। তার সে ভদ্রলোক যতই বড়লোক হন, তার 8টি মেয়ে। সুমিত্রা মাঝের দিকের একজন। অতএব প্রেমানন্দর প্রতি চোখ পড়েছিল তার, সুমিত্রারও পড়েছিল। সেদিক থেকে প্রেমানন্দ চেহারা প্রধান সহায়। ছেলেটা কালে দিনে ভালো করবে এটা সিনিয়র ভদ্রলোক বুঝেছিলেন এবং বাড়িতে বুঝিয়েছিলেন। অতএব ঝঞ্ঝাট শূন্য। প্রথম স্ত্রী বিয়োগের বাধাটা বড় হয়ে ওঠেনি। দ্বিতীয় শ্বশুরের অনুমানে ভুল হয়নি। দেখতে দেখতে প্রসার বেড়েছে প্রেমানন্দ। কিন্তু দ্বিতীয় স্ত্রী অর্থাৎ সুমিত্রার সঙ্গেও খুব মনের মিল হলো না প্রেমানন্দর। বিয়ে 10 বছর বাদেও ঠাট্টার ছলে রণদা চ্যাটার্জিকে শুনিয়েই সুমিত্রা বলেছিলেন, আপনার বন্ধুর মন মেজাজ ভালো থাকবে কি করে? প্রথম বউ মরা 6 মাসের মধ্যে আবার বিয়ে করলেও তার স্মৃতিতে যে এখনো বুক ভরে আছে। রণদা চ্যাটার্জি টিপ্পনি কাটতেন, গয়না স্মৃতিতে নয় তো? যত হাসি মুখে বলুন, জ্বালা ছিলই সুমিত্রা।
দুজনের মতের মিল কমই হতো, খিটিমিটি লেগে থাকতো। অশান্তি বাড়তে থাকলো ছেলেরা বড় হয়ে উঠতে। 3 ছেলে। বড় ছেলে 23 বছর বয়স, মেজ ছেলের 21, ছোট্ট ছেলের 19। বাপের পয়সার দরুন হোক বা মায়ের প্রশ্রয়ের কারণে হোক, পড়াশোনা একজনেরও তেমন হয়নি। তারা বড়লোকের ছেলে, বড়লোকের ছেলের মতোই চালচলন। এই চালচলন দেখে অনেক রকম সন্দেহ প্রেমানন্দার মাথায় ঘোরে। সন্দেহ কেন, বড় 2 ছেলের সম্পর্কে তিনি সম্পূর্ণ হতাশ। ছোটটা দাদাদের রাস্তায় চলা শুরু করেছে। সুমিত্রা ছেলেদের দোষ ত্রুটি ঢেকে রাখতেন, ভদ্রলোকের কাছ থেকে তাদের আগলে রাখতে চেষ্টা করতেন। এই কারণে সুমিত্রার সঙ্গে এক একদিন তুমুল বচসা হয়ে যেত তার। প্রেমানন্দের শরীর ভালো যাচ্ছিল না। হঠাৎ কোর্টে স্ট্রোক হয়ে গেল একদিন। চিকিৎসার দাপটে সেরে উঠলেন এই যাত্রা, কিন্তু এখনও শয্যাশায়ী। ডাক্তার সতর্ক করেছেন, দ্বিতীয়বার হলে ভয়ের কথা। কিন্তু বিপদের সম্ভাবনায় বেশি দেখছেন প্রেমানন্দ ঘোষ। হাড় দুর্বল, প্রেশার হঠাৎ উঠে হঠাৎ নামে। ভিতরে ভিতরে বিদায়ের জন্যই প্রস্তুত হচ্ছেন তিনি। এই প্রস্তুতির আভাস ছেলেরা পেয়েছে, সুমিত্রা পেয়েছেন। প্রেমানন্দ ঘোষের ধারণা ছেলেরা দিন গুনছে, বাপ চোখ বুঝলে সব তাদের হাতে আসতে পারে। স্ত্রীর সামনে রণদা চ্যাটার্জিকে সেদিন ডেকে বললেন, ছেলেদের ইচ্ছে কোথায় কি আছে না আছে তাদের বুঝিয়ে দিই। ওদের মায়েরও সেরকমই ইচ্ছে কিনা জানি না, কিন্তু ছেলেদের হাতে সব পড়লে ফল কি হবে ভগবান জানেন। তাই ভাবছি একটা উইল করব, তুমি ব্যবস্থা করো। এর জন্য অর্ধেক অন্তত আলাদা করে রাখবো ঠিক করেছি। রণদা চ্যাটার্জি স্পষ্ট সুমিত্রাকে সচকিত হতে দেখলেন। বন্ধুর কথার জবাব দিলেন না রণদা চ্যাটার্জি। গম্ভীর, অন্যমনস্ক। হঠাৎ জিজ্ঞাসা করলেন, আসাম থেকে কেউ দেখা করতে এসেছিল তোমার সঙ্গে? প্রেমানন্দ ঘোষ অবাক। না তো, আসাম থেকে কে আসবে? একটি ছেলে। এলে শোনো, তাড়া আছে, চলি। চলে গেলেন। শুধু প্রেমানন্দ নয়, সুমিত্রাও বিস্মিত। পরদিন প্রেমানন্দ শুয়ে তার সামনে বসে বেদানা ছাড়াচ্ছেন সুমিত্রা। বুড়ো চাকর এসে খবর দিল, সাহেবপানা একটি ছেলে কর্তাবাবুর সঙ্গে দেখা করতে চান। বললেন আসাম থেকে আসছেন, অসুখের জন্যই দেখা করা বিশেষ দরকার। প্রেমানন্দ ঘোষ ভেবে পাচ্ছেন না কে হতে পারে। অসুখের খবর রণদার কাছে জেনে থাকবে। বললেন নিয়ে এসো। সুমিত্রা চলে গেলেন না, অথবা যেতে পারলেন না। তাছাড়া বাড়ির কর্তার ঘরে একলা থাকা নিষেধ, আর বাইরের কেউ এলে বেশি কথা বলাও নিষেধ। চাকরের কথায় মনে হয়েছে অল্প বয়সী কেউ হবে। যিনি এলেন তাকে দেখে ঘরে দুজনেই একটু বিশেষ দৃষ্টিতে লক্ষ্য করলেন। হাজারের মধ্যে এরকম চেহারা বড় দেখা যায় না, আর সাহেবপনায় বটে। তাকে দেখা মাত্র প্রেমানন্দ ঘোষ কেমন বিমূঢ় যেন। আগন্তুকের হাতে বড় চামড়ার ব্যাগ একটা, পরনে ট্রাউজার আর চকচকে হাফ শার্ট, তাতেই রূপ ঠিকরে পড়ছে। ব্যাগ শুদ্ধ হাত তুলে ঘরে দুজনের উদ্দেশ্যে নমস্কার জানালেন। প্রেমানন্দ ঘোষ ইঙ্গিতে সামনের খালি চেয়ারটা দেখালেন। চেয়ারে বসে হাতের মোটা ব্যাগের খুপড়ি থেকে ছোট্ট একটা মোড়ক বার করে আগন্তুক বললে, এতে একটা কবজ আছে। আপনার অসুখ জেনে আমার মা আপনাকে পড়ার জন্য বিশেষ করে অনুরোধ করেছেন। প্রেমানন্দ এবং সুমিত্রা দুজনেই হতভম্ব। ফ্যাল করে খানিক চেয়ে থেকে প্রেমানন্দ জিজ্ঞাসা করলেন, আপনার মানে তোমার মা আমার অসুখ জানলেন কি করে? মাস 2 আগে রণদা কাকার সঙ্গে দেখা করতে এসে আমি শুনে গিয়ে বলেছিলাম। মায়ের বিশ্বাস এটা পড়লে আপনার উপকার হবে। তা তোমার নাম কি বাবা? আমার নাম মহানন্দ ঘোষ। কোনো দুর্বোধ্য কারণে প্রেমানন্দ আর সুমিত্রা
দুজনেই কি চমকে উঠলেন একটু? সুমিত্রা চেয়ে আছেন ছেলেটির দিকে। তার কাছে ছেলের বয়সই, বছর 25-26 হবে বয়স। আত্মস্থ হয়ে প্রেমানন্দ জিজ্ঞাসা করলেন, রণদার সঙ্গে তোমাদের কতদিনের পরিচয়? আমি গেলবারে প্রথম দেখলাম। বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়ার ব্যাপারে তার তদ্বিত দ্বারা কোনো রকম সুবিধে হবে কিনা আলাপ করতে এসেছিলাম। আমার বাবার বিশেষ বন্ধু তিনি। তোমার বাবার নাম কি? খুব ধীর স্পষ্ট জবাব এলো, আমার বাবার নাম প্রেমানন্দ ঘোষ। আকাশ থেকে বাজ পড়ল। নাকি সুমিত্রা আর প্রেমানন্দ দুজনেই স্বপ্ন দেখছেন? নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম প্রেমানন্দর। এত উত্তেজনা ভালো নয়, কিন্তু দুজনের কারোরই তো খেয়াল থাকল না। খেয়াল শুধু মহানন্দ করলেন। বললেন, আপনি উত্তেজিত হতে পারেন ভেবে মা আমাকে আসতে দেবেন কিনা ভাবছিলেন। প্রেমানন্দর গলা দিয়ে স্বর বেরোয় না প্রায়। বিমূঢ় মুখে বললেন, কিন্তু তিনি তো 25 বছর আগে মারা গেছেন। মারা যাননি। আপনি যা চেয়েছিলেন টেলিগ্রামে তাই শুধু জানিয়েছেন। স্তব্ধ মুহূর্ত অনেকগুলো। প্রেমানন্দ ঘোষের নিষ্ক্রিয় মস্তিষ্ক সক্রিয় হতে লাগলো খুব আস্তে আস্তে। দু চোখে সমস্ত দৃষ্টি ঢেলে লক্ষ্য করছেন। ভাওতা নয়, হতে পারে। চেহারাই বলছে হতে পারে। মায়ের মুখের আদল কি নিজের মুখের জানেন না। কিছু একটা বড় বেশি স্পষ্ট। কিন্তু 25 বছর বাদে আজ হঠাৎ এই কপোজ পাঠানো কেন? অসুখ বলে? নাকি রণদার কাছে সংকটের সময় উপস্থিত শুনে ছেলের জন্য কোনো সঙ্গতির ব্যবস্থা চায়? ছেলেকে বিলেত পাঠিয়ে ব্যারিস্টার করে আনার উদ্দেশ্যও হতে পারে। অনেক কাল ধরে আইন আর কোর্ট করে মানব চরিত্রে দুর্বলতা কিছু বেশিই জেনেছেন তিনি। অপেক্ষা করছেন, চেয়ে আছেন। মহানন্দ ঘোষ বললেন, বেশি বিরক্ত করব না, আর একটু কাজ সেরেই আমি যাব। বড় চামড়ার ব্যাগ খুলে মস্ত একটা প্যাকেট বের করে তার সামনে রাখলেন। এতে আপনার সব গয়না আছে। মা স্কুলে মাস্টারি করে আমাকে মানুষ করেছেন, এর একটাও খরচ হয়নি, দিয়ে গেলাম। বুকের ঠিক মধ্যিখানে প্রচণ্ড একটা আঘাত এসে লাগলো যেন। সুমিত্রা মূর্তির মতো বসে। প্রেমানন্দ ঘোষ ঘামছেন। পরক্ষণে উঠে বসতে চেষ্টা করে আর্তনাদ করে উঠলেন তিনি, এগুলো তোমার মা তোমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ। এগুলোর জন্য আপনি চিঠি লিখেছিলেন? মা তখন রাগ করে দেয়নি বোধ হয়। তা বলে আজ আজ এই প্রতিশোধ নিল? প্রতিশোধ নেবার জন্য তোমাকে দিয়ে এগুলো পাঠাতে পারল? সুমিত্রা তাড়াতাড়ি ধরে শুইয়ে দিলেন তাকে। প্রেমানন্দ ঘোষ কাঁপছেন থরথর। একটু চুপ করে থেকে মহানন্দ বললেন, তিনি ঠিক পাঠাননি। তার ইচ্ছে বুঝে আমি নিয়ে এসেছি। মায়ের কাছে এত গয়না দেখে আমি ভেবেছিলাম আমার জন্যই রেখেছেন। বিলেত যাবার জন্য এগুলো চেয়েছিলাম। মা তখন বলেছেন, ওগুলো আপনার, আপনাকে ফেরত দিবেন বলে রেখেছেন। সব শোনার পরও পাছে আবার লোভ হয়, তাই এবারে আসার সময় নিয়ে এলাম। আর কিছু বলার বা শোনার জন্য অপেক্ষা না করে উঠে দাঁড়ালেন মহানন্দ ঘোষ। এরপর আপনার আরও ক্ষতি হতে পারে। আচ্ছা চলি। লম্বা লম্বা পা ফেলে ঘরের বাইরে চলে এলেন তিনি। কিন্তু বাইরে এসেও প্রেমানন্দর আর্তস্বর শুনলেন। স্ত্রীকে বলছেন, দেখলে সব, শুনলে সব, এসব গয়না এখন তুমি নাও, তুমি দেখো, ছেলেদের দেখাও, খুব খুশি হবে। আমার শুধু এই কবজ থাক, বুঝলে বুঝলে। এই পর্যন্তই চিত্র। আমি মায়ের দিকে তাকালাম। নিস্পন্দের মতো বসে আছেন তিনি, কিন্তু পরক্ষণে হতভম্ব আমি। হঠাৎ সরসে মা বলে উঠলেন, ওই সুমিত্রার উপরে তুমি পক্ষপাতিত্ব করেছ। তার ভিতরে অনেক বিষ ছিল,
স্বামীর স্ট্রোক হবার পরে ছেলেদের উপর বিশ্বাস হারিয়ে সেও মনে মনে চাইছিল স্বামী উইল করে দিয়ে যাক, জানো। তীক্ষ্ণ শোনালো কণ্ঠস্বর। এমন মহীয়সী যিনি, এত তেজ আর এত ক্ষমা যার মধ্যে, তার এই রূঢ়তা আমি আশা করিনি। আঘাতই পেলাম যেন। বললাম, আপনি নিশ্চয়ই রণদাবাবুর মুখে শুনেছেন এই কথা, কিন্তু পুরোপুরি সত্যি তো নাও হতে পারে। মা নীরব একটু, নিজেকে সংযত করলেন। শান্ত কমনীয় আবার একটু থেমে নিয়ে বললেন, গল্প মোটামুটি ঠিকই হয়েছে, কেবল তোমার ভাবনায় সামান্য একটু ভুল থেকে গেছে। আমি জিজ্ঞাসনেত্রে চেয়ে আছি। তেমনি সহজ সুরে তিনি আবার বললেন, আমি মনোরমা নই। সে ভাগ্যবতী স্মৃতির সিঁদুর নিয়ে চোখ বুজেছে। আমি সুমিত্রা। আমি নির্বাক বিমূঢ় নিস্পন্দ কাঠ। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।